Hello everyone, welcome to GS Insight. আজকে আমরা যে আমাদের পোস্টপন্ডেড ক্লাসটা ছিল এনভায়রনমেন্টের, অনেকদিন ধরে সেটা বন্ধ হয়েছিল। 1 এবং 2 নাম্বার ক্লাস আমরা করেছিলাম, আর দুটো ক্লাস আমি করাবো আজকেই সেই এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের থার্ড ক্লাস। I hope all of you are doing good, preparation is going good. সামনের 1 তারিখ এবং 8 তারিখ ধার্য হয়েছে পরীক্ষার জন্য। অলরেডি ক্র্যাকভিশন কিন্তু তোমাদের বিভিন্ন যে সিলেবাস অনুযায়ী, যেমন জিকের একটা সেশন আমরা ইউটিউবে করিয়েছি কোয়েশ্চেন আনসারের, ইংলিশের দুটো হয়েছে, রিজনিং ম্যাথের আবার আসতে চলেছে। তো প্লিজ ভিডিওগুলো দেখো, প্রিপারেশনের সঙ্গে আরো বেশি বেশি কোয়েশ্চেন মুখস্থ করতে হবে বা বুঝতে হবে। নিউ সিলেবাস যেহেতু আরো কিছু টপিক অ্যাড হয়েছে, সেগুলোকেও আমাদেরকে রিভাইজ করতে হবে। সো ইট ইজ ভেরি নেসেসারি টু রিড অল দ্য থিংস কেয়ারফুলি। যেগুলো পড়ানো হচ্ছে কেয়ারফুলি পড়ো। এখন আর শুধু স্ক্রোলিং করে গেলাম সেরকম ভাবে হবে না, মনোযোগ দিয়ে পড়তে হবে, সেটা বুঝতে হবে এবং মক টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে। যদি যদি ক্র্যাকভিশনের মক টেস্ট অ্যাটেম্প্ট করতে চাও, দেন ডাউনলোড দ্য ক্র্যাকভিশন অ্যাপ। সেখানে গিয়ে পেইড কোর্সে গিয়ে কিন্তু ঠিক সেকেন্ড অপশনটাতেই তোমরা পেয়ে যাবে র্যাঙ্ক বুস্টার, এবং সেখানে মক টেস্টে গিয়ে কিনতে পারো মক টেস্ট বাই নাও করে। মাত্র 239 রাখা হয়েছে মক টেস্টের প্রাইস, অ্যান্ড তার মধ্যে 25খানা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া হয়েছে। সো তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নাও। যাই হোক, চলো শুরু করি তাহলে আজকের আমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের থার্ড ক্লাস। থার্ড ক্লাসে আমরা দেখব এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের ইকোলজির ব্যাপারে কিছু। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইকোলজি? ইকোলজি জিনিসটা কে প্রথম এনেছিলেন, ইকোলজি কয়েন কে করেছিলেন, ইউজ কে করেছিলেন, সেই সমস্ত জিনিসগুলো আজকে আমরা দেখব। এবার আমরা যদি ইকোলজির দিকে যাই, প্রথম আর্নেস্ট হেকেল, মিস্টার আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল প্রথম এই শব্দটি ইউজ করে। তো এবারে ইউজ করেছেন, তিনি বুঝেছেন যে হ্যাঁ, লজি মানে আমরা সকলেই জানি কিছু একটা পড়াশোনা করা, ইকো মানে আমাদের ঘরের ব্যাপার স্যাপার, আমাদের এনভায়রনমেন্টের ব্যাপারে আমরা কি জানি, আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের কি সম্পর্ক, এরই যে অধ্যয়ন সেটাকেই আমরা বলবো ইকোলজি। আর এর মধ্যে আমরা জানি কিন্তু একটা জিনিস, ইকোলজি ইজ মেড আপ অফ নট অনলি লিভিং থিংস বা জৈব পদার্থ, অলরেডি নন লিভিং থিংও এখানে থাকে। মানে ইকোলজি হচ্ছে বা এনভায়রনমেন্ট হচ্ছে সেই লিভিং এবং নন লিভিং দুটোরই একটা পড়াশুনো বা যৌথভাবে জানার যে প্রচেষ্টা, সেটাকেই আমরা ইকোলজি বলবো। অ্যাবায়োটিক ফ্যাক্টর কি? যে জিনিসগুলো জীবন্ত, সরি জীবন্ত নয়, সেগুলো হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক which is not biotic, that is অজীবজ পদার্থ, and which is biotic, that means related to life, all living things. তারা কারা কারা? পোকামাকড়, গাছপালা, মাইক্রোবস, সরীসৃপ, আমরা, স্তন্যপায়ী প্রাণীরা, পাখি ইত্যাদি ইত্যাদি। ইকোলজি সাধারণত ভাবে আমরা সকলেই জানি যে ইট ইজ রিলেটেড টু লিভিং অর্গানিজম অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দেম অ্যান্ড উইথ আওয়ার এনভায়রনমেন্ট। এবার জীব, আমাদের এনভায়রনমেন্ট এবং তাদের মধ্যে সম্পর্কটাকে আমরা কি বলবো? ইকোলজি বলবো। ইকোলজির আমরা দুটো শাখা এখানে পড়বো, একটা অটোইকোলজি, একটা সিনিকোলজি। হোয়াট ইজ অটোইকোলজি? একক প্রজাতির পরিবেশগত সম্পর্কিত অধ্যয়ন। তার মানে ধরে নিচ্ছি এখানে রয়েছে গুজরাটের গির অরণ্যের যারা সিংহ, তাদের হ্যাবিট্যাট সম্পর্কে আমরা পড়ব, দ্যাট ইজ অটোইকোলজি। শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের পরিবেশগত আচরণ নিয়ে আমি পড়াশোনা করব, অটোইকোলজি। একটি নির্দিষ্ট প্রজাতির জীবনধারা, আবাসস্থল, পরিবেশগত প্রয়োজন এবং অভিযোজন, সেটাকে নিয়ে যে অধ্যয়ন, তাকে আমি বলবো অটোইকোলজি। সেটা রিলেটেড টু একটি নির্দিষ্ট প্রজাতি। অপরপক্ষে হোয়াট ইজ সিনিকোলজি? একাধিক প্রজাতি নিয়ে গঠিত কমিউনিটির পরিবেশ সম্পর্কিত অধ্যয়ন। অনেক জীব একসঙ্গে কিভাবে পরিবেশে টিকে থাকে। তার মানে আমি ধরে নিচ্ছি একই জায়গায়, আমি সাভানা তৃণভূমিতে চলে আসি এবার, একই জায়গায় এলিফ্যান্ট রয়েছে, একই জায়গায় টাইগার রয়েছে। তো এই দুজন, একজন হচ্ছে তৃণভোজী বা আমি বলতে পারি একজন হচ্ছে খাদ্য, আর একজন হচ্ছে মাংসাশী, বা সোজা কথায় আর একজন হচ্ছে খাদক। তো
এদের দুজনের মধ্যে সম্পর্ক কেমন, এরা কিভাবে এনভায়রনমেন্টে টিকে থাকবে, কিভাবে তৃণভোজী প্রাণী বা যে খাদক সে খাদ্যের খাদ্য সে খাদ্যকের সঙ্গে কিভাবে তাল মিলিয়ে চলবে, এটার যে অধ্যয়ন সেটাকে আমরা বলবো সেনিকোলজি। সেনিকোলজির বৈশিষ্ট্য কি? এর এই একাধিক প্রজাতিকে বা কমিউনিটিকে নিয়ে গবেষণা করা। স্পিসিস ইন্টারাকশন, কিভাবে এরা দুজনের মধ্যে ইন্টারাকশন করে সেটাকে জানা। শিকার এবং শিকারী সম্পর্ক, অবভিয়াসলি যখনই একটা পিরামিডের আকারে সেখানে অ্যাপেক্স প্রেডেটর থাকবে, তার নিচে কনজিউমার থাকবে, তার নিচে সেকেন্ডারি কনজিউমার থাকবে, তার নিচে উৎপাদক থাকবে, মানে উৎপাদক, প্রাইমারি সেকেন্ডারি খাদক, অ্যাপেক্স খাদক সকলেই থাকবে। তাদের মধ্যে যে সম্পর্কটা সেটার অধ্যয়ন। কম্পিটিশন, অবভিয়াসলি এভরিথিং ডিপেন্ডস অন কম্পিটিশন। একজন খাদককে যদি সেখানে বেঁচে থাকতে হয় তাহলে তার খাদ্য দরকার, ইভেন সেই খাদ্যটাও লিভিং, তাহলে খাদ্যটাকে বেঁচে থাকার জন্য তাকেও কিন্তু সেই খাদকের থেকে বেঁচে থাকতে হবে, মানে দ্যাট ইজ এ কম্পিটিশন, দ্যাট ইজ এ সার্ভাইভাল ইস্যু। মিউচুয়ালিজম, পারস্পরিক উপকার। কমেন্সালিজম, মানে দুটো প্রাণীরই সহাবস্থান, কিন্তু একজন উপকৃত হয় আর একজন উপকৃতও হয় না, অপকৃতও হয় না। নেক্সট, প্যারাসাইটিজম, মানে এখানেও দুজনের সহাবস্থান, কিন্তু এক পক্ষ উপকৃত হয় না, অপকৃত হয়, উল্টে আর এক পক্ষ উপকৃত হয়। এর উদাহরণ আমি কি দেব? আমাদের শরীরে যদি ম্যালেরিয়া রোগ ঢোকে, তাহলে আমরা তো ঠিকঠাক আছি, মানে সরি, আমরা তো উইক হয়ে পড়ছি, আমাদের তো শরীর খারাপ হচ্ছে, আমরা ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে পড়ছি, বাট দ্যাট ম্যালেরিয়া প্যারাসাইট গেটস ইমিউনিটি ফ্রম আওয়ার ওন ব্লাড। তারা বাইরে থেকে বাঁচতে পারবে না, কিন্তু তারা যখন আমার শরীরে আসবে, তারা যখন আমার ব্লাড লেভেলে আসবে, সার্কুলেশন সিস্টেমে আসবে, তখন সেই পুষ্টিগুলো পেয়ে সে বেঁচে থাকবে, কিন্তু সে বেঁচে থাকার কারণে আমি অসুস্থ হয়ে পড়ব। এটাকেই বলে প্যারাসাইটিজম। নেক্সট উদাহরণ সিনিকোলজি। সুন্দরবনের বনজ প্রাণীজ কমিউনিটি কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। কোরাল রিফের ইকোসিস্টেম, এটা কমপ্লিটলি একটা ভালো উদাহরণ মিউচুয়ালিজমের। গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, এখানে খরগোশ, ঘাস, সিংহ এই কমিউনিটির মধ্যে পারস্পরিক সিস্টেম, এটাও কিন্তু ইকোলজির একটা ভীষণ ভালো উদাহরণ। আচ্ছা, এখানে আমি একটু বলে নিই, যেটা হচ্ছে কোরাল ইকোসিস্টেম। কোরাল ইকোসিস্টেম একটা মিউচুয়ালিজম থিওরি। কিভাবে এটা কাজ করে? কোরাল ইকোসিস্টেম কাজ করে একটা অন্যভাবে, যেখানে একজন থাকে জুপ্ল্যাঙ্কটন আর একজন থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন। ইভেন কোরাল রিফ হচ্ছে বায়োডাইভার্স, প্রোডাক্টিভ এবং ভ্যালুয়েবল ইকোসিস্টেম অন আর্থ। আর এই কোরাল ইকোসিস্টেমটাকেই বলা হয় দ্য রেইন ফরেস্ট। অ্যামাজনকে আমরা বলি না রেইন ফরেস্ট, আর এটাকে বলা হয় রেইন ফরেস্ট অফ দ্য সি। অ্যাকচুয়ালি এখানে একটা টার্ম পড়ে রাখবে, টার্মটার নাম হচ্ছে অ্যান্থোজোয়া। অনেক সময় আসে না যে নিচের এই টার্মটি কিসের সঙ্গে সম্পর্কিত, তো মাথায় রাখবে একটা টার্ম অ্যান্থোজোয়া, যদি কোয়েশ্চনে কখনো আসে অ্যান্থোজোয়া কিসের সঙ্গে সম্পর্কিত, চারটে অপশন। ইট ইজ রিলেটেড টু কোরাল ইকোসিস্টেম। অ্যান্থোজোয়া ইজ রিলেটেড টু কোরাল ইকোসিস্টেম। এদের জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, খুব ঠান্ডা জল হলে হবে না, খুব গরম জল হলেও হবে না, সেটা মিনিমাম অল্প গরম হতে হবে, এবং ওয়াটার খুব ডিপ হলে হবে না, শ্যালো ওয়াটার হতে হবে, ক্লিয়ার হতে হবে, মানে ক্লিয়ার ইন দ্য সেন্স একদম ফ্রেশ, যেখানে কোনো রকম ভাবে কোনো ইমপিউরিটিস থাকবে না। অস্ট্রেলিয়াতে আছে দ্য গ্রেটেস্ট কোরাল রিফ ইন দ্য ওয়ার্ল্ড, সেজন্য ইনফ্যাক্ট ওটাকে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়। নেক্সট, ইকোলজিক্যাল হায়ারার্কি। ইকোলজিক্যাল হায়ারার্কি মানে যেরকম আমরা একটা পিরামিড পড়ি, সেই পিরামিডের যদি আমরা নিচে থেকে উপরের দিকে উঠতে চাই, সোজা কথায় নিচে থাকে সব থেকে বেশি জীব এবং উপরে থাকে সেই হাইয়েস্ট প্রেডেটর, তাদের সংখ্যা কম হয়। আমরা এই চাকরির পরীক্ষা দিচ্ছি, এখান থেকে আমি একটা ভালো কথা বলছি। ধরো একটা স্কুলে আমরা আছি, একটা স্কুলে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার আছেন একজন বা ধরছি দুজন, কিন্তু হেড টিচার একজনই আছেন। তার মানে যত উঁচু স্তরে আমরা উঠি আমাদের কিন্তু পপুলেশন কমতে থাকে। ওকে, একটা সিঙ্গেল অর্গানিজম প্রথমে এলো, যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল বলি, অনেকগুলো ইন্ডিভিজুয়াল নিয়ে স্পিসিস তৈরি হলো, অনেকগুলো স্পিসিস নিয়ে পপুলেশন তৈরি হবে। সেই পপুলেশনের মধ্যে যদি কিছু বেরোয়, যেমন ধরে নিচ্ছি সেই পপুলেশনের মধ্যে কিছু প্রাণী আছে যাদের চোখ নীল, যাদের চুল কালো, তারা একটা
কমিউনিটি বানালো। সেই কমিউনিটি থেকে তারা যখন গেল দেখলো এ বাবা এখানে তো একটা অন্য রকমের স্পিসিস, এখানে অন্য রকমের কমিউনিটি, তো দে বিল্ট অ্যান ইকোসিস্টেম অ্যান্ড দেন সেটার জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউতে গিয়ে সেটা তৈরি হয়ে যায় বায়োম, যেমন আমরা পড়ি তুন্ড্রা, তাইগা, এক্সেট্রা এক্সেট্রা, এবং সেটা পরবর্তীকালে গিয়ে বায়োস্ফিয়ারে পরিণত হয় বা জীব বায়ুমণ্ডল। ইটস রিলেটেড টু অ্যাটমসফিয়ার অলসো। এটা হচ্ছে ইকোলজিক্যাল হায়ারার্কি বা পরিবেশগত স্তর বিন্যাস। ইকোসিস্টেম, ইকোসিস্টেম জেনারেলি বায়োটিক অ্যাবায়োটিক দুটো জিনিস নিয়েই ইকোসিস্টেম তৈরি হয়। বিভিন্ন এক্সামে এই একটা ভেরি ইজি কোয়েশ্চেন একটা দিয়ে দেয় যে which of the following is not abiotic? ফার্স্ট অফ অল আগে দেখে নিতে হবে কোয়েশ্চেনের আগেই যে কোথাও নট লেখা আছে কিনা, বা which of the following is not correct। বেশিরভাগ অ্যাটলিস্ট 85 to 90% কোয়েশ্চেন আসবে কারেক্ট দিয়ে, বাট দ্যাট 10% যদি চান্স থাকে এই নট কারেক্ট, আমি again I am advising you please not correct যদি কোথাও থাকে highlight that not part if the question does not bold it, okay? সো এই 10% নট কারেক্টের আন্ডারে থাকলে আমাদেরকে একটু কশাস হয়ে যেতে হবে। বায়োটিক অ্যাবায়োটিক ভেরি সিম্পল মনে রাখা, বায়োটিক হুইচ ইজ রিলেটেড টু লিভিং থিংস, অ্যাবায়োটিক হুইচ ইজ রিলেটেড টু নন লিভিং থিংস। ইকোসিস্টেমের উপাদান জেনারেলি বায়োটিক উপাদানগুলোকেই আমরা বেশি প্রায়োরিটি দিই। তাদের মধ্যে কারা কারা রয়েছে? উৎপাদক, কনজিউমার, ডিকম্পোজার। ডিকম্পোজারকে আমাদের পৃথিবীতে কি দরকার? ইয়েস, অবভিয়াসলি দরকার। Everything present in this world is very much needed, and whatever we created artificially, that may be on a race to think ki it is correct or not. Producer আমরা সকলেই জানি, আমরা যে খাবার তৈরি করি that is not producing, that is manufacturing, but there is a difference between produce and manufacture, okay? Producer হচ্ছে উদ্ভিদ, কনজিউমার হচ্ছে প্রাণী যারা একে কনজিউম করে ডিরেক্টলি অথবা এর প্রোডাক্ট কনজিউম করে, ওকে? ডিকম্পোজার এই ব্যক্তিত্বরা যখন বা এই প্রাণীরা যখন তাদের নিজস্ব গুণে মারা যায় বা তারা যে কোনোভাবেই হোক তারা যখন মারা যায়, তারা যখন মাটিতে এসে মেশে, এই হচ্ছে সেই প্রাণী বা এরাই হচ্ছে সেই সমস্ত প্রাণী যারা এদের অর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে ডিকম্পোজ করে এবং কিছুটা মাটিতে মেশায় এবং সেই জায়গা থেকে এরা নিজেরা পুষ্টি সংগ্রহ করে। এরা পচনকারী বা ডিকম্পোজার, ওকে? সো একদল ধরেই নিচ্ছি এটাও একটা সাইকেল, দিস ইজ দ্য সয়েল। এখান থেকেই কিন্তু গাছটা উঠেছিল, রাইট? এবং গাছটা নিজের ফ্রুট প্রডিউস করেছে, সে তার ফল টল প্রডিউস করেছে। আমরা কয়েকজন ভোক্তা ব্যক্তিত্ব আমরা গিয়ে এই ফলগুলোকে খেলাম, এক সময় ধীরে ধীরে বুড়ো হয়ে যাওয়ার পরে আমরাও মারা গেলাম। এই মাটিতেই অবস্থিত ডিকম্পোজার এদের বডি থেকে এবার নিয়ে এটা কিন্তু যা আমাদের বেঁচে ছিল আবার মাটিতেই মিশে গেল। সো দ্য সাইকেল অফ লাইফ বিকাম কমপ্লিটস, অরিজিনেটস ফ্রম সয়েল অ্যান্ড দেন মিক্সড উইথ সয়েল। আমরা আগে পড়েছি বা যে বিভিন্ন সাইকেলগুলো কি, সেডিমেন্টারি সাইকেল কি হয়, গ্যাসিয়াস সাইকেল কি হয়। সো ইট ইজ আ লাইফ সাইকেল, উই ক্রিয়েটেড ফ্রম, উই গেট লাইফ, আওয়ার লাইফ ফ্রম, উই নারিশড ফ্রম অ্যান্ড দেন উই মিক্সড উইথ। নেক্সট, প্রধান জৈব উপাদান একটু আগে বললাম প্রডিউসার, যাদেরকে একটু ভালো করে পড়ে নেব। প্রডিউসার কেন বলে? কারণ এরা সূর্যালোক ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। সাধারণত সবুজ উদ্ভিদ, শৈবাল, উদাহরণ ঘাসপালা, গাছ, ফাইটোপ্ল্যাঙ্কটন। কনজিউমার, আমরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা কাদের উপর নির্ভরশীল? ওই প্রডিউসারের উপর নির্ভরশীল। কনজিউমারের আবার কয়েকটা ভাগ আছে। প্রাইমারি কনজিউমার বা যাদেরকে আমরা বলবো হার্বিভোর, ভোর মিন্স ভোক্তা অ্যান্ড হার্ব মিন্স রিলেটেড, হুইচ ইজ রিলেটেড টু গাছ বা ঘাস। প্রাইমারি কনজিউমার উদ্ভিদভোজী প্রাণী, উদাহরণ হরিণ, খরগোশ, গরু, ছাগল ইত্যাদি। সেকেন্ডারি কনজিউমার বা দ্বিতীয় ভোক্তা, এদেরকে দ্বিতীয় বলা হয় তার কারণ এরা প্রথম ভোক্তার প্রতি ইন্টারেস্টেড। এরা প্রাইমারি কনজিউমারকেই ভোজন হিসেবে গ্রহণ করে, শেয়াল, ব্যাঙ। টারশিয়ারি কনজিউমার তৃতীয় ভোক্তা, সেকেন্ডারি কনজিউমারকে খাবার হিসেবে গ্রহণ করে, সাপ, ঈগল।
কোয়াটারনারি এবং টপ কার্নিভোর, এদের কোনো শত্রু নেই, দে আর অপেক্স, এরা যা ডিসাইড করবে তাই হবে। হ্যাঁ, তবে অপেক্স ভার্সেস অপেক্স হতে পারে, অপেক্স মানে সর্বোচ্চ, সর্বোচ্চ ভার্সেস সর্বোচ্চ হতে পারে ডিউ টু দেয়ার ওন সার্ভাইভাল ইনস্টিংক্ট, কিন্তু এদের নিচে থাকা প্রাণীরা এদের উপর অ্যাটাক করবে না। উদাহরণ বাঘ, সিংহ বা আকাশপথে আমরা ঈগল এক্সেট্রা এক্সেট্রা বলতে পারি। ডিকম্পোজার, এরা হচ্ছে সেই পচনকারী ব্যক্তিত্ব, আই মিন প্রাণিত্ব। নেক্সট ডেট্রিভোরস, এই দুটোর মধ্যে একটু বুঝতে হবে, ঠিক আছে। ডিকম্পোজার এরা অ্যাকচুয়ালি পচন করে, মানে পুষ্টি মাটিতে ফেরায়। ওকে, পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। ডেট্রিভোরস এরা হচ্ছে মৃতজীবী। আমরা যখন ফুড চেইন পড়বো তখন একটা ফুড চেইন পাবো যেখানে ডেট্রিভোর ফুড চেইন পাবো। ডিকম্পোজার কিন্তু শুধুমাত্র মৃত উদ্ভিদ প্রাণী ভেঙে সেটাকে পচিয়ে তাদের পুষ্টি মাটিতে ফিরিয়ে দেয়, কিন্তু এ ধরনের কোনো কাজ ডেট্রিভোররা করে না। এদের একটাই কাজ, এদের কাজ হচ্ছে তারা নিজেদের মৃত জীব খাবে, কিন্তু সেটা সম্পূর্ণ পচন করতে পারবে না, বিকজ দে আর নট অ্যালাউড, উইচ দ্য সামথিং তাদের বডিতে প্রেজেন্ট নেই, সেই জিনিসটা তাদের বডিতে ধরেই নিই, কোনো একটা অ্যাসিড হয়তো লাগবে বা কোনো একটা অন্যান্য পদার্থ লাগবে যেটা সম্পূর্ণ পচন করতে সাহায্য করবে, সেটা এই আর্থওয়ার্ম বা উডল হাউস নামক পোকামাকড়টার মধ্যে নেই। ফুড চেইন, হোয়াট ইজ ফুড চেইন? আমরা যে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, প্রাইমারি কনজিউমারেরও আগে হচ্ছে প্রডিউসার বা উৎপাদক, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার এবং অ্যাপেক্স, এই যে একটা চেনের আদলে আমাদের শরীর থেকে পুষ্টি অন্যের শরীরে এবং সেখান থেকে করে এই অ্যাপেক্স প্রেডেটরের শরীরে পৌঁছাচ্ছে, এই যে একটা চেন আকারে পৌঁছাচ্ছে, এটাকেই বলছি আমরা ফুড চেন। এর ধারণা প্রথম কে দেন? চার্লস এলটন। টেরেস্ট্রিয়াল ফুড চেন, পন্ড ফুড চেন এবং গ্রাসল্যান্ড ফুড চেন। টেরেস্ট্রিয়াল ফুড চেনে কি বলছে? ঘাসকে পোকা খাচ্ছে, তাকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে এবং সাপকে ঈগল খাচ্ছে, ইটস ওকে। স্থলভাগ বা ঘাসভূমি দুটোর মধ্যে অনেকটাই সেম আমরা ম্যাচিং দেখতে পাবো। পন্ড ফুড চেনে কি হয়? শৈবাল, সেখান থেকে জুপ্ল্যাঙ্কটন, সেখান থেকে ছোট মাছ, সেখান থেকে বড় মাছ, যেটাকে আমরা বাংলায় অনেক ছোটবেলায় পড়েছিলাম না, মাছসন্যায়। ইভেন আমরা হিস্ট্রিতে মহাজনপদেও এটা পড়েছিলাম, ষোড়শ মহাজনপদ, মাছসন্যায় সিস্টেম চলতো, মানে বড় মাছ ছোট মাছকে খায়, আর মহাজনপদের ক্ষেত্রে বড় রাজ্যগুলো ছোট রাজ্যগুলোকে ক্যাপচার করে নিত, এবং এই বড় মাছগুলো হয়তো কখনো জলের উপরে ভেসে উঠলো বা পাখি যখন একে দেখতে পেল তখন ইট ইজ ক্যাপচার্ড। এটা হচ্ছে পন্ড ফুড চেইন। স্থলভাগ আর ঘাসভূমির মধ্যে অনেকটাই সমান সমান। স্থলভাগ ঘাস, আগেন শুরু হয়েছিল ঘাস দিয়ে, সেটাকে খরগোশ খেলো, সেটাকে শিয়াল খেলো, শিয়ালকে সিংহ খেলো অথবা বাঘ খেলো, হোয়াট এভার ইজ অ্যাভেলেবল, সিংহ বাঘ যে অ্যাভেলেবল থাকুক না কেন, এটা হচ্ছে ফুড চেইন বা ফুড খাদ্য শৃঙ্খল। ফুড চেইনের বৈশিষ্ট্য কি? এখান থেকে যদি কোয়েশ্চেন আসে 90% একটাই কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। প্রথম কথা হচ্ছে কত পার্সেন্ট শক্তি যায়, আর একটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে এভাবে দিয়ে দেবে যে নিম্নলিখিত ফুড চেইনের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সঠিক, এবং সেখানে একটা এরকম অপশন থাকবে যে ফুড চেইনে শক্তি একমুখে প্রবাহিত হয়। স্টেটমেন্ট যদি জানতে চাই, এই একটা কোয়েশ্চেন দিয়ে দেবে যে বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, যেটা আমরা দেখছি শক্তির প্রবাহ একদিকেই হয়, ভার্স হয় না। গ্রাস হপার থেকে আর গ্রাসের দিকে হবে না, ফ্রগ থেকে আর গ্রাস হপারের দিকে এনার্জি হবে না, এনার্জি সবসময় একদিকে প্রবাহিত হচ্ছে। কারণ কেন প্রবাহিত হচ্ছে একদিকে? কেন ফ্রগ থেকে গ্রাস হপারে হবে না? কারণ কোনোভাবেই গ্রাস হপার ফ্রগকে আর খেতে পারবে না, হি ইজ অলরেডি ডেড, ফ্রগ তাকে খেয়ে নিয়েছে। সুতরাং আর কোনোভাবেই শক্তিটা ফ্রগের থেকে গ্রাস হপারের মধ্যে ফিরে আসবে না, স্নেক থেকে ফ্রগের দিকে ফিরে যাবে না, হক থেকে স্নেকের দিকে ফিরে যাবে না। দ্যাট মিনস ওই 10% ল অফ লিন্ডম্যান, যেটা আমরা একটু পরে পড়বো, সেটা কখনোই আর
নেক্সট লেভেলের কনজিউমার থেকে প্রিভিয়াস লেভেলের কনজিউমারের কাছে ফিরে যাবে না, সেজন্য শক্তির প্রবাহ সর্বদা একমুখী, সর্বদা একমুখী। এখানে সর্বদাটা আটমোস্ট এবং এখানের আটমোস্টটা সত্যি। ওকে, নেক্সট গ্রেজিং ফুড চেইন, এটাকে আমরা বলবো তৃণভোজী খাদ্য শৃঙ্খল। এটা কিভাবে শুরু হয়? জীবিত সবুজ উদ্ভিদ দিয়ে শুরু হয়, বিকজ ইট গিভস আস নিউট্রিশন। এখানে প্রাইমারি কনজিউমার সাধারণত হার্বিভোর। এখানের বৈশিষ্ট্য কি? প্রডিউসারের কাছ থেকে হার্বিভোরে যায় এবং হার্বিভোরের কাছ থেকে কার্নিভোরে আমরা নিউট্রিশন পাই। শক্তির প্রধান উৎস কি? সূর্যালোক। ওয়াই? বিকজ সূর্যালোক না থাকলে সালোক সংশ্লেষ হবে না, সালোক সংশ্লেষ না হলে আমরা যে আমাদের গাছ, সেখান থেকে আমরা খাবার পাবো না। খাদ্য শৃঙ্খলের বেশিরভাগ শক্তি ফটোসিনথেসিস থেকে আসে, একটু আগেই আমি এটার কথা বলছিলাম, সালোক সংশ্লেষ। স্থল, ঘাসভূমি, পুকুর ইত্যাদি ইকোসিস্টেমে এটি দেখা যায়। উদাহরণ, ঘাস হরিণ খায়, হরিণকে বাঘ খায়। শৈবাল জুপ্ল্যাঙ্কটন, এটা হচ্ছে পন্ড ইকোসিস্টেম, সেখান থেকে ছোট মাছ, সেখান থেকে বড় মাছ, এবং দেন ইটস আ হক অর হোয়াট এভার ইট ইজ, এনি পাখি যেটা মাছ খেতে ভালোবাসে। নেক্সট, ডেট্রিসাস ফুড চেইন বা মৃত জীবভিত্তিক খাদ্য শৃঙ্খল, মানে ডেড অর্গ্যানিক ম্যাটার। যতক্ষণ না কোনো জিনিস মৃত হবে ততক্ষণ সেখান থেকে পরবর্তী নিউট্রিশন ওই পচনশীল বস্তুগুলো, আই মিন লিভিং অর্গানিজমগুলো আর কালেক্ট করতে পারবে না। ওকে, যেমন আর্থ ওয়ার্ম, ডেড অর্গানিক ম্যাটার, সেখান থেকে ডেট্রিভোররা খায়, ডেট্রিভোর থেকে আবার সেই ডেট্রিভোরকে যারা প্রে করে তাকে খায়। যেমন আমি যদি এখন কেঁচোর কথা বলি, কেঁচোকে কে খায়? কেঁচোকে কিন্তু একটা মুরগি খেয়ে নেয়, বা কেঁচোকে চারা বানিয়ে আমরা মাছ ধরতে যাই। সো কিন্তু ওই কেঁচোটা কি খাবে? মৃত যেটা যে সমস্ত সেইটা খাবে। এবার নাও কোয়েশ্চেন হচ্ছে ওয়াই? বিকজ এদের যে ডাইজেস্টিভ সিস্টেম দ্যাট ইজ নট ভেরি অ্যাডভান্স, সুতরাং যে কোনো কমপ্লেক্স জিনিস এরা ডাইজেস্ট করতে পারে না। একটা মৃত জীবী, তার শরীরের সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, ইট হ্যাজ ডাইজেস্টেড অল দ্য থিংস, যেটুকু বাকি আছে সেটুকু খুবই সিম্পল, সেটাকে এরা ডাইজেস্ট করতে পারে। এদের শক্তির উৎস কি হবে? মৃত লিভিং থিংস। বনজঙ্গলে, সমুদ্রের তলদেশে, কৃষিক্ষেত্রে এটা দেখা যায়। উদাহরণ ধরে নিচ্ছি মৃত কিছু জিনিস, সেখান থেকে কেঁচো, কেঁচোকে খেয়ে নিচ্ছে মুরগি, এবার মুরগিকে পরবর্তী যে ফুড চেনটা আমরা টেরেস্ট্রিয়ালে দেখেছি সেটা শুরু হয়ে যাবে। আগেন মৃত শৈবাল, সেখান থেকে ব্যাকটেরিয়া তাকে পচনের জন্য খাচ্ছে, ব্যাকটেরিয়াকে প্রোটোজোয়া, প্রোটোজোয়া আগেন ছোট মাছ অথবা এনিথিং which is present at that atmosphere। সুতরাং দুটো জিনিসের মধ্যে বা দুটো ফুড চেনের মধ্যে আমরা তাহলে কি কি ডিফারেন্স দেখলাম? Terrestrial food chain is obviously related with what? Living things. On the other hand, detritus food chain সেটা সব সময় শুরু হবে মৃত জীব থেকে, either that is তোমার হচ্ছে গাছ অথবা প্রাণী। I think it's clear now. Next question এবার আসছে ফুড ওয়েবের থেকে। ওকে, চেন কি রকম হয়? চেন কিন্তু অলওয়েজ সোজা পথে যাচ্ছে। নাও কামস টু ওয়েব। এবার অনেকগুলো চেনকে আমি একসঙ্গে রাখবো। এবার যখন অনেকগুলো থেকে যাবে না, একে অপরের সঙ্গে কিন্তু জড়িয়ে যাবে, তার মানে সৃষ্টি করবে একটা জাল। অ্যান্ড দিস ইজ ফুড ওয়েব, মানে খাদ্য জাল। অনেকগুলো ফুড চেইন যখন একে অপরের সঙ্গে লিংক করে যাবে এবং যে নেটওয়ার্কটা ক্রিয়েট করবে তাকে আমরা বলবো ফুড ওয়েব। এটি একটি জটিল খাদ্য সম্পর্ক। একাধিক ফুড চেইন পরস্পর এখানে যুক্ত থাকে, এইখানেই ইকোসিস্টেম বেশি স্থিতিশীল হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই ফুড ওয়েবে ইকোসিস্টেম বেশি শক্তিশালী হয় বা স্থিতিশীল হয় রাদার দ্যান ফুড চেইন। এবার একটা ছোট্ট উদাহরণ আমি এখানে দিই। ফুড চেইনে আমি ধরছি গাছ, সেখান থেকে একটা খরগোশ, খরগোশকে কে খেয়ে নিল? ধরে নিই খরগোশকে খেয়ে নিল একটা সাপ, সাপটাকে খেয়ে নিল একটা ময়ূর, এবং ময়ূরটাকে খেয়ে নিল একটা বাঘ। এটা কি? এটা ফুড চেন। ওকে, ক্লিয়ার? এটা একটা ফুড চেন। আর একটা ফুড চেনে আসি, এখানেও গাছ, এখান থেকে খাদ্য খাচ্ছে কে? একটা গরু।
আর কোনো কেউ নেই, এখানে খেয়ে নিচ্ছে আর একটা বাঘ। আর একটা ফুড চেনে আসি, যেটা হচ্ছে পন্ড ফুড চেন। সেখানেও আছে ছোট্ট শৈবাল। তাকে খেয়ে নিচ্ছে কে? ছোট মাছ। একে খাচ্ছে কে? বড় মাছ। একে খাচ্ছে কে? একটা পাখি। ঠিক আছে, তিনটে আলাদা আলাদা ফুড চেন। এবার দেখো, ধরে নিচ্ছি প্রথম ফুড চেনটা থেকে খরগোশ চলে গেল। ঠিক আছে, এবার আমাকে বলো এই সাপটা কি গাছ খাবে? খাবে না। তাহলে সাপটাও, যেখানে 100টা পপুলেশন, দীর্ঘদিন ধরে খরগোশ না পেয়ে পেয়ে 50-এ নেমে আসবে, বিকজ এর খাদ্য চলে গেছে পৃথিবী থেকে। তো এবার 100টা থেকে সাপের সংখ্যা কমে চলে এলো 50, 50 থেকে 10, 10 থেকে 5, 5 থেকে 1। সাপও এনভায়রনমেন্ট থেকে ওমিট হয়ে গেল। ময়ূর কি গাছ খাবে? একদম না। ময়ূর কাকে খেত? সাপকে। এখানেও শিকার এবং শিকারীর প্রপোর্শন চলে যাচ্ছে। ময়ূর যেটা খেত সেখান থেকে আর সে খেতে পারছে না। ফুড চেন থেকে এবার বিলুপ্ত হয়ে যাবে ময়ূর, এবং অ্যাট লাস্ট যে বাঘ বেঁচে আছে, যে ময়ূর খেত সেই এনভায়রনমেন্ট থেকে দাঁড়িয়ে, সে তার কাছেও আর ময়ূরের সাপ্লাই নেই, এবং আলটিমেট এই পুরো ফুড চেন ধ্বংস হয়ে যাবে। কিন্তু একইভাবে এবার আমি চলে এলাম, ধরে নিচ্ছি এই দুটো ইকোসিস্টেম এক কাছে হয়ে গেল, মানে ফুড চেন একসাথে হয়ে গেল। দেন খরগোশ মরে গেল, সাপ মরে গেল, ময়ূর মরে গেল। এই ইকোসিস্টেমে কোথাও গরু ছিল না, কিন্তু এই ইকোসিস্টেমটাতে যদি আমি দুটোকেই রাখতাম, এখানে কিন্তু গরু থাকতো। তাহলে এই বাঘটা কিন্তু গরুকে খেতে পারত। বা এ ধরনের আরো অনেক ইকোসিস্টেম যেখানে অন্য অনেক তৃণভোজী প্রাণীরা প্রেজেন্ট, যাদেরকে এই অ্যাপেক্স প্রেডেটর খেতে পারত। সেই জন্যই ফুড ওয়েব is more stable than food chain. ফুড ওয়েবে অপশন চেনের তুলনায় অনেক বেশি থাকে। ঠিক বললাম? বুঝতে পারা গেল কেন ফুড ওয়েব is more stable rather than food chain? ওকে। যদি একটি স্পিসিস কমে যায়, তাহলে অন্য স্পিসিস বিকল্প খাদ্য খুঁজে নিতে পারে, আর এখানে শক্তির প্রবাহ বহুমুখী হয়ে থাকে। ফুড চেনে আমরা কি দেখলাম? একমুখী, কিন্তু ফুড ওয়েবে বহুমুখী। ক্লিয়ার? নেক্সট, ফুড ওয়েবের উদাহরণ, দিস ইজ দ্য ফুড ওয়েব। আমি একটু আগে ইমেজটা করে দেখালাম, আমি আর এটাকে এক্সপ্লেন করছি না, বাট দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফুড ওয়েব। একে অপরের কাছে প্রচুর পরিমাণে অপশন রয়েছে খাবারের, সেই কারণে এটা বেশি স্টেবল। ওকে, নেক্সট এবার আমরা আসবো শক্তির প্রবাহ, যেটা আমরা একটু আগেই পড়ছিলাম। একজন ব্যক্তির নাম আমরা এখানে জানবো, রেমন্ড লিন্ডম্যান। ইট ইজ নট দ্যাট রেমন্ড যার নামে সব খোলা আছে শুটিং স্টার্টিং এর। ওকে, পরিবেশ ব্যবস্থার বিভিন্ন জীবের মধ্যে এক জীব থেকে আরেক জীবের কাছে শক্তি সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকেই আমরা এনার্জি ফ্লো বলবো। এটি সবসময় একদিকেই চলবে, ফ্রম লোয়ার ট্রপিক লেভেল টু হায়ার ট্রপিক লেভেল। ইকোসিস্টেমের 99% শক্তি আসে সূর্য থেকে, আর সূর্য থেকে যে শক্তিটা আসে, প্রথমে যার কাছে সূর্যলোক থেকে খাদ্য সিনথেসিস হবে তার কাছে সব থেকে বেশি শক্তি থাকবে, এবং পরবর্তী লেয়ারগুলোতে সেই মোট শক্তির কত পার্সেন্ট প্রবাহিত হবে? মাত্র 10%। বাকি যে শক্তিটা, সেটা হিট বা তাপ আকারে পরিবেশের মধ্যে মিলিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং লিন্ডম্যানের সূত্র অনুযায়ী কত শতাংশ শক্তি স্থানান্তরিত হবে? 10%। 10% আইন বা 10% সূত্র বায়োলজিতে বা ইকোলজিতে কে দিয়েছিলেন? রেমন্ড লিন্ডম্যান দিয়েছিলেন। 10% শক্তি যদি প্রবাহিত হয়, 90% কোথায় যায়? পরিবেশে তাপ আকারে নষ্ট হয়। These three questions can come from ecological energy flow. That's it. Next, দেখতেই পাচ্ছি আমরা এখানে শক্তির ফ্লো কিভাবে হতে পারে। সান থেকে এনার্জি আসছে, সেখান থেকে বিভিন্ন রকম পরিমাণে আমরা কাজকর্মগুলো করব। ওকে,
এবার এই যে একটা জিনিস আমি এখানে একটু বলতে চাই, দ্যাট ইজ আনাদার টপিক, ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন, এটার বাংলা নামও ইউট্রোফিকেশন, ইংলিশ নামও ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন নামটা শুনতে খুব ফ্যাশনেবল, বাট খুব ভালো ইংলিশ, সফিস্টিকেটেড ইংলিশ শুনতে লাগলেও ইট ইজ অ্যাকচুয়ালি ব্যাড ফর ওয়াটার হেলথ। একটা হচ্ছে বিওডি, আর একটা হবে ডিও, আরো যদিও আছে বিও রিলেটেড সিওডি, বাট দিস ইজ নট this much important. BOD এবং DO, this two is important. ইউট্রোফিকেশনে আমি আসছি, তার আগে আমি এই দুটো একটু পড়িয়ে নিই। DO হচ্ছে ডিসলভ অক্সিজেন, আর BOD হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। দিস ইজ আ পন্ড, এখানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কাম টু দিস পয়েন্ট, ডিসলভ অক্সিজেন, এই পন্ডটার মধ্যে ধরে নিই 100 প্যারামিটার অনুযায়ী ডিসলভ অক্সিজেন আছে। পরশুদিন এটা কমে 50 হয়ে গেছে, আগামী পরশুদিন আমি যখন আবার ডিও মাপতে গেছি 50 হয়ে গেছে। ইট ইজ গুড অর ব্যাড ফর দ্যাট ওয়াটার হেলথ? ইট ইজ ব্যাড, কারণ একটা জায়গায় ডিসলভ অক্সিজেন বেশি আছে মানে সেই জলটা পিওর, যেখানেই অক্সিজেন সেখানেই আমরা বুঝতে পারছি সেখানে প্রাণের বেঁচে থাকার সম্ভাবনা বেশি, তার মানে সেই জলাশয়ের হেলথ ইজ গুড। কিন্তু আজকে আগামী পরশুদিন আমি দেখতে পাচ্ছি সেটা 50 হয়ে গেছে, দ্যাট মিনস সেখানের হেলথ এখন নষ্ট হয়ে গেছে। দিস ইজ ডিও। বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই ডিও যখন কমে 50 হয়ে যাবে তখন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ অন হাই, তার মানে এতটা পরিমাণে সেখানে জমে গেছে অন্যান্য শৈবাল বা অন্যান্য সবকিছু, যে ওখানে অবস্থিত প্রাণীরা এবার বেশি বেশি অক্সিজেন ডিমান্ড করছে। একটা জলাশয় যখন ক্লিয়ার হয়, সেখানে এয়ার ওয়াটার ইন্টারঅ্যাকশন যদি ভালো হয়, তাহলে সেই ওয়াটার বডির অক্সিজেন কানেক্টিভিটি ভালো হয়, যারা জলের তলার প্রাণী তারা ভালোভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কি, একটা জলাশয়ের উপর পুরো সবুজ লেয়ার পড়ে গেছে। এবার ভাবো, এই লেয়ারটা পড়ে যাওয়ার জন্য জল এবং পরিবেশের যে অক্সিজেন সেটা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্ট করতে পারছে না, তার ফলে সেই জলের যে ডিও সেটা নষ্ট হচ্ছে, আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের চাহিদা বেশি হচ্ছে, মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেন সেখানে নিচ্ছে না, পৌঁছচ্ছে না, তাই জন্যই ওখানকার প্রাণীরা ডিমান্ড করছে বায়োলজিক্যাল অক্সিজেন। তাহলে যদি কোয়েশ্চেনে থাকে, যদি কোনো জলাশয়ের ডিও বৃদ্ধি পায় তার মানে জলাশয়ের হেলথ ভালো, অপরপক্ষে কোনো জলাশয়ের বিওডি যদি বৃদ্ধি পায় তার মানে সেই জলাশয়ের হেলথ খারাপ, মানে সেই জলাশয় ডিমান্ড করছে আমাকে অক্সিজেন দাও, দ্যাট মিনস আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট অক্সিজেন, আর যেখানে সাফিসিয়েন্ট অক্সিজেন নেই তার হেলথ ভালো হবে না। ইট ইজ সিম্পল, ক্লিয়ার? দিস বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যখন বৃদ্ধি পাবে জলাশয়ের হেলথ খারাপ হবে, অ্যান্ড দ্যাট লিডস টু ইউট্রোফিকেশন। জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের ক্ষয় ঘটায়, দিস ইজ রিলেটেড টু ডিও বা ডিসলভ অক্সিজেন। জেনারেলি এই ইউট্রোফিক জলাশয়গুলো মৃত অঞ্চল বা ডেড জোনে পরিণত হয়, যা আর জীবনকে সমর্থন করতে পারে না। ওয়াই? ওয়্যার দেয়ার ইজ নো অক্সিজেন দেয়ার ইজ নো লাইফ। ভেরি সিম্পল, ক্লিয়ার? একবার পড়ে নিই। ইউট্রোফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জলাশয় পুষ্টিতে অতিরিক্ত সমৃদ্ধ হয় এবং উদ্ভিদের প্রচুর বৃদ্ধি ঘটে। এবার তোমরা আমাকে বলবে, ম্যাডাম এমন একটা জায়গা যেখানে পুষ্টি আছে অথচ অক্সিজেন নেই, হাউ ইজ দিস পসিবল? পুষ্টিটা যখন সেখানে সমৃদ্ধ হবে সেখানে ওই জলে বেড়ে ওঠা উদ্ভিদের সংখ্যা বাড়বে। একবার ইমাজিন করো, কোনো জায়গায় কচুরিপানা রয়েছে, কচুরিপানা পুরো পুকুরটার সারফেসটাই তো ঢেকে দিচ্ছে, কারণ তারা সেখানে পুষ্টি পাচ্ছে, অ্যান্ড দ্যাট পুষ্টি ইজ ফ্রম আওয়ার জমি থেকে বেরিয়ে যাওয়া জল, সাফিসিয়েন্ট উইথ কেমিক্যাল ফার্টিলাইজার, আমাদের রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া জল, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিউট্রিশন, গাছ বাড়তে সাহায্য করবে। গাছ বেড়ে যাওয়া মানে সেখানে অক্সিজেনের চাহিদা কমে যাওয়া জলের নিচে। এখানে কিন্তু জলের উপরের লাইফকে সমর্থন করার কথা বলছে না, জলের নিচের লাইফকে সমর্থন করার কথা বলছে। ক্লিয়ার? জলাশয়ে শৈবাল এবং প্ল্যাঙ্কটনের বৃদ্ধি পাচ্ছে, যা ইউট্রোফিকেশনের সূচক।
ইউট্রোফিকেশনকে একটি গুরুতর পরিবেশগত উদ্বেগ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি প্রায়শই জলের গুণমানের অবনতি ঘটায়, বিওডি বাড়ায়, ডিও কমায়, যার ফলে ইট বিকামস আ ডেড জোন which cannot be capable to create the life. কারণ ইউট্রোফিকেশনের মানব সৃষ্ট কারণ, যেখান থেকে কৃষি জমি থেকে সৃষ্ট জল, নগরের জল, প্রকাশন ব্যবস্থা, সেপটিক সিস্টেম, শিল্প, বজ্র জলের মাধ্যমে প্রাথমিকভাবে এই জিনিসটা সৃষ্টি হয়। ইটস নট এনি ডিজিজ। প্রাকৃতিক ইউট্রোফিকেশন শতাব্দীর পর শতাব্দী ধরে একটি হ্রদের খুব ধীর সেনাইল প্রক্রিয়া। একটা নদী যখন তার সেনাইল এজে পৌঁছে যায় তখন সে কি করে? পলি সঞ্চয় করে এবং এগুলো জমতে 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 এগুলোকে অনেক দিন ধরে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী প্রাকৃতিকভাবে ইউট্রোফিকেশন হয়। এর প্রভাব কি হয়? জল ঘোলাটে হয়, দুর্গন্ধযুক্ত হয়, ক্ষতিকারক শৈবাল এখানে আসে এবং বিষাক্ত পদার্থ মিশে এর মান নিম্ন করে দেয়, ডিও হ্রাস পায়। বাস্তুতন্ত্রের ক্ষতি, জলের নিচে অবস্থিত উদ্ভিদের ক্ষতি, প্রাণের ক্ষতি এবং আবাসস্থল ধ্বংস। এবার ভাবো, একটু আগে আমরা কোরাল পড়ছিলাম। ডু ইউ থিঙ্ক কোরাল ক্যান লিভ ইন দিস ইকোসিস্টেম? নো। জলের তলার ওকে রেন ফরেস্ট কেন বলা হয়? জলের উপরের যতগুলো বন আছে তারা যা লাইফ সাপোর্ট করে, কোরাল যা প্রেজেন্ট আছে তার 3 গুণ বেশি লাইফ সাপোর্ট করে। শুধুমাত্র জলের নিচেরই নয়, এক জায়গার ইকোনমিকে সাপোর্ট করে, একটা পুরো দেশের ইকোনমিকে সাপোর্ট করে। And I'm talking about Australia. I'm talking about the Lakshadweep of India. অর্থনৈতিক এন্ড স্বাস্থ্যগত সমস্যা, বাণিজ্যিক মাছ ধরা ক্ষতিগ্রস্ত হবে। অবভিয়াসলি যে জলে কোনো পুষ্টি নেই, মাছ থাকবে না, সুতরাং মাছ ধরে যাদের জীবন চলে, দে উইল বি ডাই। বিনোদনকে প্রভাবিত করে, ট্যুরিজম, লক্ষদ্বীপ বন্ধ হয়ে যাবে যদি এই ধরনের কিছু হয়। গ্রেট ব্যারিয়ার রিফ অফ অস্ট্রেলিয়া, যেখানে অস্ট্রেলিয়ার 30% জিডিপি আসে শুধুমাত্র গ্রেট ব্যারিয়ার রিফ থেকে, ইভেন মানুষের অসুস্থতার কারণ হতে পারে। This is our today's topic about environmental part 3. Again I'm saying আর একটা টপিক বাকি আছে, সেটা আমি পরে কমপ্লিট করিয়ে দেব। ডোন্ট ওয়ারি, একটু লেট হয়ে গিয়েছে। ক্র্যাক ভিশনের সঙ্গে জুড়ে থাকো, নিজেদের প্রস্তুতিকে এনহান্স করো, যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা দিচ্ছি সেগুলোকে নিয়মিত প্র্যাকটিস করো। ইংলিশ, রিজনিং, ম্যাথস, জিকে, অবভিয়াসলি সবগুলোকেই আমরা চেষ্টা করছি মনোযোগ সহকারে এবং তোমাদের এক্সামের রিলেটেড যদি হয়, যাতে হয় সেইভাবে প্রচেষ্টা করা। টাইম নিয়ে সেগুলোকে বানাচ্ছি। Go to Crack Vision. If you wish to buy that thing, buy that mock test, go to the Crack Vision, download the app. Paid করতে গিয়ে সেকেন্ড অপশনে গিয়ে কিন্তু তোমরা Crack Vision-এর এই 25 mock test যেটা আছে সেটা পেয়ে যাবে খুবই নামমাত্র, মাত্র 239। That's it for today. এই ক্লাসটা কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে সকলে জানাবে। আজকের জন্য এইটুকুই। এনজয় ইয়োর ডে। বাই বাই এভরিওয়ান।